সময়টা রাতের প্রথম প্রহর। গোধূলির আলো ছায়ার খেলা শেষ হয়েছে সবেই। তেদের বাড়িতে জাঙ্কুকের পা পড়েছে ঠিক সেই সময়। চা নাস্তার পর জাঙ্কুক বলল, আপনার পার্সোনাল টিউটর হাজির। এবার পড়ার টেবিলে বসে আমাকে ধন্য করুন মাননীয় ছাত্রী। তেও সাদরে আমন্ত্রণ জানালো। আমাকে অনুসরণ করিয়া আপনাকে ধন্য করিবার সুযোগ করিয়া দিলে কৃতজ্ঞ হইব। আমন্ত্রণে সাড়া দিয়ে জাঙ্কুকদের রুমে গেল। তের ব্যক্তিগত শিক্ষক হিসেবে পাঠদান পর্ব শুরু হলো। জাঙ্কুক বই খুলে একটা অধ্যায় বোঝানো শুরু করলো। চমৎকার বাচন ভঙ্গিতে বলে যাচ্ছে অনবরত। তেও ওর দিকেই তাকিয়ে আছে। ওর খেয়াল জাঙ্কুকের দিকে, পড়ার দিকে নয়। মিনিট 5 বোঝানোর পর জাঙ্কুক বলল, বুঝেছো? তেও ইতিবাচক মাথা নাড়ল, কিন্তু যখন জাঙ্কুক বলতে বলল তখন আর পারল না। জাঙ্কুক ভুরু কুঁচকালো। কোথায় মন তোমার? আজ আমি বুঝলাম কিভাবে মানুষ প্রাইভেট টিউটরের প্রেমে পড়ে। এভাবে পাশাপাশি কাছাকাছি থাকলে তো প্রেম অনিবার্য। আনমনে হেসে দিয়ে বলল তে। জাঙ্কুক বিরক্ত হলো, গম্ভীর স্বরে বলল, পড়ার সময় অমনোযোগিতা আমি পছন্দ করি না তে। পড়ায় মন দাও, না হলে কিন্তু আমি চলে যাব। তে তড়িৎ বলল, এই না না, যেও না, আমি মন দিচ্ছি তো। তুমি আমার দিকে না তাকিয়ে বইয়ের দিকে তাকিয়ে বলো। ক্লাসে যেভাবে পড়াও সেভাবে। এত টান নিয়ে পড়া যায় না। জাঙ্কুক চাপা শ্বাস ফেলে আবারও বলা শুরু করলো। কেউ কারোর দিকে তাকালো না, দুজনের দৃষ্টি বইয়ের দিকে। বোঝানো শেষে থেকে জিজ্ঞেস করলো জাঙ্কুক। তেও গড়গড় করে বলে দিল। জাঙ্কুক মনে মনে বলল, মেধা শক্তি যতটা খারাপ ভেবেছি ততটাও না। প্রথম দিনের অভিজ্ঞতা খারাপ হলো না। অধিকাংশ ব্যাক বেঞ্চারের স্মৃতিশক্তি টপারের থেকেও ভালো হয়। শুধুমাত্র সঠিক গাইড আর অমনোযোগিতার কারণে তারা পড়া থেকে পিছিয়ে যায়, ফলাফল খারাপ হয়। ভালোভাবে গাইড করলে তারা ফার্স্ট বেঞ্চারদের টপকে যেতে পারে। ফার্স্ট বেঞ্চাররা তো সারা বছর পড়ে পাশ করে, আর ব্যাক বেঞ্চাররা পরীক্ষার আগের রাতে পড়ে পাশ করে। সারা বছর পড়লে তো এরা র্যাঙ্ক রেকর্ড ভেঙেই ফেলতো। স্মৃতিশক্তি খারাপ না এদের, সমস্যা হলো পড়ায় মনোযোগ নেই। মাকে নিয়ে বলা কথার রেস ধরে প্রথম কয়েকদিন মনোযোগ দিয়ে পড়েছে তে। জাঙ্কুক বোঝাতেই বুঝে নিয়েছে, আবার জাঙ্কুককে পড়াও বলেছে। বিপত্তি ঘটলো সপ্তাহখানেক পর, যখন জাঙ্কুকের কথার রেস কমে এলো, কথাগুলো ভুলতে শুরু করলো। তখন আবারও অমনোযোগিতা এসে হানা দিল। পড়তে বসলেই তার বাহানা শুরু হয়। কখনো প্রেম পায়, কখনো আবার ঘুম পায়। আজ পড়বো না, কাল নিশ্চিত পড়বো। আবার কালকেও ঠিক একই কথা, আজ পড়তে ইচ্ছে করছে না, চলো না ডিনারে যাই। তুমি আমাকে ডিনারে নিয়ে গেছো কতদিন হলো মনে আছে? এমন সব কত অজুহাত ওর। এইভাবে দ্বিতীয় সপ্তাহ কাটলো। পড়াশোনায় অমনোযোগিতা পছন্দ না করায় জাঙ্কুকের পক্ষে এসব দেখে রাগ সংবরণ করা কঠিন হয়ে উঠল। কষ্টসাধ্য হলেও কাজটা সে করলো। ধৈর্য ধরে তেকে গম্ভীর মুখে বলে টেবিলে বসালো। মানুষকে জোর করে ধরে রাখা যায়, মানুষের মনকে না। তেকে পড়ার টেবিলে বসিয়ে রাখলেও ওর মনকে রাখা গেল না। টানা 20 মিনিট একটা টপিক বোঝানোর পরেও তে কিছুই বুঝলো না। একটা লাইন 10 বার পড়ে মনে রাখতে পারলো না। কিন্তু প্রথম দিকে কত তাড়াতাড়ি পড়া মুখস্থ করে ফেলছিল। একটা বিষয় শেষ করতে কত ঘন্টা, কত দিন লাগবে, আদৌ পারবে? কপালে চিন্তার ভাঁজ পড়লো জাঙ্কুকের। চিন্তার ভাঁজ গাঢ় হলো যখন 3 দিন মিলে একটা পৃষ্ঠা মুখস্থ করলো। জাঙ্কুক তখন শুধু নিজের রাগটা দমিয়ে জিজ্ঞেস করেছিল, অনার্সে ইংলিশ নেওয়ার পারমিশনটা কার ছিল? তে সগর্বে বলল, আমার ছিল। কি ভেবে নিয়েছিলে? স্কুল কলেজে আমার পছন্দের বিষয় ছিল ইংলিশ। অন্য সব সাবজেক্টের তুলনায় ইংলিশে নাম্বার বেশি আসতো। ইংলিশটা ভালো পারতাম আমি, তাই। জাঙ্কুক ফোড়ন কেটে বলল, সেই ভালো পারাটা কোন গ্রহে হানা দিয়েছে এখন? আগে কিছুক্ষণ পড়লেই পারতাম, অনার্সে উঠে পড়ায় মন বসে না। এই যে এত পড়ছি, মুখস্থই হচ্ছে না। চশমাটা একটু ঠেলে হেসে দিয়ে বলল তে। ওর দায়সারা ভাব দেখে জাঙ্কুক বলল, তুমি কি পড়বে না আমি চলে যাব? পড়ছি তো। আবারও মনোযোগহীন ভাবে পড়তে শুরু করলো তে। জাঙ্কুক শূন্য চোখে তাকিয়ে রইল। তারপর কোমল স্বরে বলল, ফার্স্ট ইয়ারের 3টে সাবজেক্ট আর সেকেন্ড ইয়ারের সব সাবজেক্ট। এখনো তো কিছুই পড়া হলো না। ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষ হলেই সেকেন্ড ইয়ারের পরীক্ষা শুরু হবে। হাতে সময় নেই, পড়ায় একটু মনোযোগ বাড়াওতে। দিনে 2 ঘন্টা একটু মনোযোগ দিয়ে পড়লে যথেষ্ট, সারাদিন পড়া লাগবে না। একটু অন্তত পড়তে। এভাবে বলার পর 2-1 দিন ভালোভাবে পড়লো। তারপর আবারও যাকে তাই। জাঙ্কুকের মনে হতে লাগলো দেশ সামলানোর চেয়ে এক অমনোযোগী ছাত্রীকে সামলানো কঠিন। ধৈর্য আর রাগ দুটোই বাঁধ ভাঙলো জাঙ্কুকের। তের অমনোযোগিতা জাঙ্কুককে ক্ষুণ্ণ করলো। এত কষ্ট করে রোজ 2 ঘন্টা জার্নি করে এসে ওকে পড়াচ্ছে, আর তার কোনো মনোযোগই নেই।
মেয়েটার কাছে ওর পরিশ্রমের কোনো গুরুত্বই নেই। টেস্টের ফলাফল দেখে জাংকুকের মনে হলো আর কিছুক্ষণ তের সামনে থাকলে রণক্ষেত্র হয়ে যাবে। এখানে থাকা ঝুঁকিপূর্ণ, নিজের জন্য নয় তের জন্য। তাই ও আর কিছু না বলে উঠে দাঁড়ালো, হনহন করে বেরিয়ে গেল। তে অনেক ডাকলো কিন্তু ফিরে তাকালো না। ফিরে তাকালেই ওর অগ্নি চোখে দগ্ধ হয়ে যেত তে। পড়াশোনার বাস জাংকুকের মনে সফট কর্নারে। বোধহয় জাংকুকের মনে তের স্থানের ঠিক পাশেই। পড়াশোনাকে তের প্রতিবেশী বলা যায় হয়তো, নয়তো দুটোর এত বিরোধ কেন? তে তার প্রতিবেশীকে আঘাত করতে গিয়ে জাংকুককে ভয়ানকভাবে আঘাত করেছে, তাই জাংকুক রাগে আগুন হয়ে আছে। কিছু মানুষ আছে যারা রেগে গেলে রাগ দেখাতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কেউ আবার রাগ চাপা রেখে নিজেকে তার কাছ থেকে এড়িয়ে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এক্ষেত্রে জাংকুক দ্বিতীয় শ্রেণীর মানুষ। ওর রাগের বহিঃপ্রকাশ হচ্ছে না, না থেকে বকছে, না ধমকাচ্ছে, না হাত তুলছে, এর কিছুই করছে না। যা করছে তা হলো তের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। রাগ আর অভিমানে বশবর্তী হয়ে জাংকুক তের সাথে যোগাযোগ করলো না। তে অনেকবার কল করেছে কিন্তু ধরেনি। প্রতিদিন যে ওরা ঘুরতে যায় সেটাও বাদ দিয়ে দিয়েছে। কলেজেও দেখে না দেখার ভান করে। তের দৃষ্টিকটু লাগে ব্যাপারটা। ঝড়ের আগে থমথমে পরিবেশের মতো জাংকুকের রাগ। জাংকুকের এড়িয়ে যাওয়ায় ভাবুক হলো তের মন, মলিন হলো মুখ। এমনটা তো হয়নি আগে, এখন এমন কেন করছে? কত কল করলো, লোকটা ধরলই না। তেদের ডিপার্টমেন্ট থেকে ট্যুরে যাবে 3 দিনের বাদেই। তে বলেছিল জাংকুককে এই ব্যাপারটা। জাংকুক কিছুই বলেনি তখন। এখন রেজিস্ট্রেশন চলছে। এর আগে ইয়ঞ্জুন মেয়েকে একা ছাড়েনি কোথাও, তাই ট্যুরে যাওয়ার বায়না পূরণ হয়নি তের। এবারে জাংকুকের কথা ভেবে ইমাকে জিজ্ঞেস করেছে তে। তখন ইয়ঞ্জুন তড়িৎ বলে দিয়েছে, যা, আমার আপত্তি নেই। আনন্দে আত্মহারাতে ফোন করলো জাংকুককে। ফোন ধরলো না সে। এদিকে তে কল মেসেজ কিছুই বাদ রাখলো না। প্রতিটা সোশ্যাল মিডিয়া সাইটে নক করলো কিন্তু রিপ্লাই এলো না। জাংকুককে জিজ্ঞেস না করে তো কিছু বলাও যাচ্ছে না, যেহেতু ও জাংকুকের ভরসায় যাবে। এখন আদৌ কি তার যাওয়াটা হবে সেই ভয়ে আছে। কত আশা করেছিল যাবে বলে, আনন্দ করবে। ও যাবে বলে জেনি আর রোজও রেজিস্ট্রেশন করিয়েছে। এখন মানা করলে ওদের হাতে মার খেতে হবে নিশ্চিত। ডিপার্টমেন্টের সিঁড়িতে একদিন বাদেই তে জাংকুকের সাথে দেখা হলো। তে কথা বলতে চাইলো কিন্তু জাংকুক পাশ কাটিয়ে চলে গেল। জাংকুকের এই অবহেলা অসহনীয় লাগছে তের কাছে। কেমন যেন শ্বাসরুদ্ধকর মুহূর্ত পার করছে সে। অসহনীয় মনের যন্ত্রণা থেকে পরিত্রাণ পেতে একটা ফোন গাঁথলো। ভাবনা মাফিক জিনকে কল দিল। জিনের মাথা ঘুরছে, বেডের উপর শুয়ে আছেন। জাংকুক জিনের মাথার পাশেই বসে আছে। জিনের রুমেই আছে মা ছেলে। তের কল দেখে রিসিভ করে স্পিকারে রাখলো জিন। জাংকুকও আর চোখে সেটা দেখলো। এরপর তে কি বলে সেটা শোনার জন্য কান পাতলো। জিন বলল, হ্যালো। উত্তরে ওপাশ থেকে সুরেলা গলা ভেসে এলো, মা কেমন আছো? জিন সচকিত তাকালো ফোনের স্ক্রিনের দিকে। তে ওকে মা ডাকছে প্রথমবারের মতো। ছোটবেলায় জিন থেকে কতবার বলতো, আমাকে মা ডাকবি, আন্টি ডাকবি না, কেমন যেন পরপর লাগে। তুই তো আমার মেয়ে, মাকে কেউ আন্টি ডাকে? জেদি তের তখন এক কথা, আমি আমার মাকে ছাড়া কাউকে মা ডাকবো না। জিন তখন বলেছিল, আচ্ছা তাহলে মামুনি ডাক। তে তাও ডাকতো না, আন্টি ডাকতো। আজ এত বছর পর তে জিনকে মা বলে ডাকায় কেমন যেন আনন্দ হলো জিনের। তিনি কিছুটা বিস্ময় আর কিছুটা খুশির সাথে বলে ওঠেন, হঠাৎ ডাক বদলালি যে? তুমি তো এখন আমার শাশুড়ি, শাশুড়িকে তো আর আন্টি ডাকা যায় না, তাই আমি ডাকটা বদলেই ফেললাম। ভালো করেছি না বলো? চাঞ্চল্য গলায় বলল তে। জিন হেসে দিয়ে বলে উঠল, ভালো করেছিস। জাংকুক মনে মনে বলল, এই মেয়ের বাড়তি আহ্লাদপনার পিছনে কোনো না কোনো ঘটনা তো থাকেই। নিশ্চয়ই এখন মায়ের পেট থেকে কথা বের করার পরিকল্পনা এঁটেছে। যখন ও অতিরিক্ত কোমল হবে বুঝে নিতে হবে, ওর নিশ্চয়ই কিছু জানার আছে বা আবদার আছে। তুমি তোকে এদিক থেকে চেনো না মা, দেখো একটু পরেই আসল কথা বেরোবে পেট থেকে। এসব ভেবে ঠোঁট চেপে হাসলো জাংকুক। শাশুড়ি বৌমার কুশল বিনিময় পর্ব চলছে এখনো। টুকটাক কথা বলে তারপর তে মূল কথায় ফিরে এলো। মা, তোমার একটা রাগী গম্ভীর ছেলে আছে না, ও কোথায়? জাংকুক একটা বিশ্বজয়ী হাসি দিল। ওর কথা ফুলে গেল। জিন ছেলের দিকে চাইলেন। জাংকুক জিনের প্রেসার মাপা শেষ করে মেশিনটা ভাঁজ করছে। জিন এবার হেসে বলে উঠল, আমার ওই একটাই তো ছেলে, তোমার আর একটা ছেলে থাকলে ভালো হতো। তার থেকে আরো ভালো হতো যদি তোমরা আমাকে ওর কাছে বিয়ে দিতে। আফসোসের সুরে বলল তে। জিন হাসলো। এই মেয়ে আর বড় হলো না, সেই বাচ্চাই রয়ে গেছে। হেসেই বলল, তা আমার এই ছেলে কি করেছে? আমাকে ট্যুরে নিয়ে যাচ্ছে না,
এত করে বললাম আমাকে নিয়ে যেতে, রাজি হচ্ছে না। আমার বন্ধু বান্ধব সবাই যাবে, আর তোমার ছেলেও তো যাবে, আমি গেলে কি সমস্যা বলো তো? জাঙ্কুক অবাক হয়ে তাকালো ফোনের দিকে। ডাহা মিথ্যা কথা, তেয়ের সাথে তো কথাই হয়নি ওর। কখন যাবে বলেছে? ও নিষেধ করেছে? আশ্চর্য। চোখ ফিরে কাজে মন দিল জাঙ্কুক। জিন জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক নিজের কাজে ব্যস্ত, এদিকে মন নেই। জিন বলল, সমস্যার কিছু তো দেখছি না আমি। ও যখন যাচ্ছে তখন তুইও যেতে পারিস। এটাই তো আমার কথা। আজ কথা বলতে গেলাম শুনলই না। তুমি তোমার ছেলেকে বলো যাতে আমার নামটা রেজিস্ট্রেশন করিয়ে দেয়। বিয়ের আগে মা কখনো একা বলে যেতে দেয়নি, এবারে বলতেই মা রাজি হয়ে গেল। আমারও প্ল্যান রেডি, আমার ফ্রেন্ডসরাও যাচ্ছে। প্লিজ মা, তোমার ছেলেকে একটু বলো। অনুরোধ ছড়ে পড়ল তের স্বর থেকে। জিন বলল, আচ্ছা আমি বলবো তোকে নিয়ে যেতে। থ্যাংক ইউ, তুমি অনেক ভালো। কথার ইতি টেনে ফোনটা রাখলো জিন। তারপর জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, ঘটনা কি জাঙ্কুক? 20 দিন পর রিটেক এক্সাম, সেই চিন্তা নেই তোমার পুত্রবধূর? ঠিক কতভাবে পড়া ফাঁকি দেওয়া যায় সেই চিন্তায় আছে। একটা মানুষ এতটা পড়াচর কিভাবে হয় বলো তো মা? জিন হেসে দিয়ে বলল, ও এমনই, বড্ড অবুঝ। একটু সুন্দর করে বোঝাস ঠিক বুঝবে। পিকনিকে নিয়ে যা, ঘোরাঘুরি করলে মন ভালো থাকবে, পড়াতেও মনোযোগিতা বাড়বে। বিয়ের পর তোকে ঘুরতে নিয়ে যাসনি তেমন, সুযোগটা মিস করিস না। জাঙ্কুক মনে মনে বলল, সুন্দর করে বোঝানোর উপায় প্রয়োগ করা শেষ, ফলাফল শূন্য। আর তোমার পুত্রবধূকে এই শহরের এমন কোনো দর্শনীয় স্থান নেই যেখানে ঘুরতে নিয়ে যায়নি। ঘোরাঘুরি করলে মন ভালো থাকে। তখন আবার তোমার গুণধর পুত্রবধূর মনোযোগটা পড়াই নয়, প্রেমের দিকে চলে যায়। প্রেম প্রেম পায়ুর, পড়া পড়া নয়। তুমি চিনেও চেনো না ওকে মা। এই মেয়ে সাংঘাতিক রকমের ফাজিল। তবু মুখে বলল, আচ্ছা দেখি। জাঙ্কুক এবার তের নাম আর নিজের নামটাও রেজিস্ট্রেশন করিয়ে নিল। এরপর কথাটা থেকে সরাসরি না বলে ফোন না করে মেসেজ করলো, ট্যুরের জন্য নাম দিয়ে দিয়েছি, পড়ালেখা তো করবেন না, এখন মনোযোগ দিয়ে ট্যুরের জন্য প্রস্তুতি নিন। শপিং টপিং করার থাকলে করে নেবেন, আমি অনলাইনে টাকা পাঠিয়ে দিয়েছি। তের মলিন মুখে হাসি ফুটে উঠলো। যত যাই হোক, এই লোক দায়িত্ববোধে অনড়। শুধু ট্যুরের দিনটা আসুক, জাঙ্কুকের অভিমান সে ভাঙাবেই, না হলে ওর নাম তে নয়।